নির্বাচনের দোরগোড়ায় বাংলাদেশ। নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতির বাতাস তত ভারী হচ্ছে। আগের মতো সহিংস আতঙ্ক নয়, বরং কথার লড়াই, প্রতিশ্রুতির বন্যা আর ক্ষমতার হিসাব নিকাশে তৈরি হয়েছে নতুন ধরনের উত্তেজনা। আর মাত্র 13 দিন, সময় যত কমছে রাজনীতির তাপমাত্রা তত বাড়ছে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাঠে এখন শুধু পোস্টার নয়, প্রতিশ্রুতি, হুঁশিয়ারি আর পাল্টা আক্রমণের ঝড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার প্রথম 7 দিনেই এটা স্পষ্ট, এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, রাজনৈতিক বয়ানের লড়াই। বিএনপি, জামায়াত ইসলামী আর নবাগত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবাই মাঠে। জনসভায় লাখো মানুষের উপস্থিতি বলছে দীর্ঘদিন পর ভোটের রাজনীতি আবার মানুষকে টানছে। কিন্তু সেই সঙ্গে বাড়ছে উত্তেজনাও। মঞ্চে মঞ্চে একে অপরকে নিশানা করে বক্তব্য, অভিযোগের তীর, হুমকির ভাষা, সব মিলিয়ে রাজনীতি এখন সরাসরি সংঘাতের ভাষায় কথা বলছে। গত 7 দিনের প্রচারণায় সবচেয়ে আলোচিত শব্দবন্ধ বেহেশতের টিকিট। জামায়াতের বিরুদ্ধে ধর্ম ব্যবহার করে ভোট চাইবার অভিযোগ তুলেছে বিএনপি। বিএনপির শীর্ষ নেতারা সরাসরি বলছেন বেহেশতের টিকিট মানুষ দিতে পারে না, একমাত্র আল্লাহ দিতে পারেন। এই বক্তব্য শুধু মঞ্চেই সীমাবদ্ধ থাকেনি, টকশো, ফেসবুক, ইউটিউব সবখানেই আগুন ধরিয়েছে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? এর জবাবে জামায়াতও চুপ থাকেনি, কিন্তু দ্রুতই পাল্টা অভিযোগ তুলেছে বিএনপির বিরুদ্ধে। দুর্নীতির রাজনীতি, 4 বার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস। এই বক্তব্যের জবাবে তারেক রহমান প্রশ্ন ছুড়ে দেন, আপনাদের দলের 2 জন মন্ত্রী সরকারে থেকেও পদত্যাগ করলেন না কেন? না, এখানেই থামেননি তারা। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, একটি দল সম্পর্কে নতুন করে জানার কিছু নেই। মুক্তিযুদ্ধের সময়ই মানুষ তাদের চিনে ফেলেছে। জামায়াত এটিকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখছে, ফলে মাঠে তৈরি হয়েছে আদর্শ বনাম আদর্শের সরাসরি সংঘর্ষ। আর উত্তেজনায় ঘি ঢালে হুঁশিয়ারির ভাষা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে এলে ছেড়ে দেয়া হবে না। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়ে দেওয়া হবে না। পাল্টা জবাবে তারেক রহমান বলেন, স্বৈরাচারের ভাষা ব্যবহার করা হচ্ছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। এর মাঝেই এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা পরিস্থিতিকে আরো গরম করে তুলেছে। ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আঘাত হলে পাল্টা আঘাত করা হবে। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসে। রাজনীতিতে ঢুকে পড়ে রাস্তাঘাটের উত্তেজনার ভাষা। আবার আসি প্রতিশ্রুতির বন্যায়। প্রচারণায় 7 দিনের প্রতিশ্রুতির অভাব নেই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা সবকিছু নিয়েই কথা বলছে দলগুলো। কিন্তু বিশ্লেষক আর জনগণের প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের রোডম্যাপ কোথায়? রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ স্পষ্ট করে বলেছেন, স্বাস্থ্য খাতে বিএনপি বলছে জিডিপির 5 ভাগ বরাদ্দ দেবে, জামায়াত বলছে 6 থেকে 8 ভাগ। কিন্তু টাকা আসবে কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর নেই। গত 7 দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি অংশ নিয়েছেন 17টি জনসভায়, একটি ভার্চুয়াল। তার বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ প্রতিশ্রুতির তালিকা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান। ঢাকার যানজট নিরসনে স্যাটেলাইট শহর, মনোরেল স্থাপন, বস্তিবাসীদের পুনর্বাসন, ভূমিহীনদের স্থায়ী বন্দোবস্ত, নদী ভাঙন রোধে টেকসই বাঁধ সবই আছে। যুবক এবং বেকারদের জন্য ভোকেশনাল ইনস্টিটিউট, নিঝুম দ্বীপকে আধুনিক পর্যটন কেন্দ্র, নিরাপদে চাকরি এবং ব্যবসার পরিবেশ তৈরির কথাও বলছেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বার্তা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জন্য আলাদা অধিদপ্তর, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। কিন্তু তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়েই আছে জামায়াতের সমালোচনা। জামায়াতের প্রচারণার মূল স্লোগান ইনসাফের বাংলাদেশ। চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন মুক্ত রাষ্ট্রের প্রতিশ্রুতি দিচ্ছে দলটি। বেকারদের ভাতা নয়, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কথা বলছে। নারীদের নিরাপত্তায় ইভিনিং বাস সার্ভিস, বন্ধ কলকারখানা চালু, নতুন শিল্প স্থাপন, কমিশনদের স্বীকৃতি সবই আছে প্রতিশ্রুতিতে। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল করার কথাও বলছে জামায়াতের আমির। তবে আলোচনার কেন্দ্রে এসেছে তার হুঁশিয়ারিমূলক বক্তব্য। ভোটের বাক্সে হাত দিলে সেই হাত ভেঙে দেয়া হবে। এই ভাষা রাজনীতিকে আরো উত্তপ্ত করেছে। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের ভোটে যদি হাত দিতে চায়,
সেই হাতকে ঘুরিয়ে দিতে হবে। নদী দখলকারীদের ময়লার ভাগাড়ে গোসল করানোর মতো বক্তব্য সমর্থকদের উচ্ছ্বসিত করলেও প্রশ্ন তুলেছে শালীন রাজনীতি নিয়ে। নতুন দল এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করছে 30টি আসনে। তাদের বয়ান আলাদা: জুলাই সনদ, নতুন সংবিধান, দ্বিতীয় প্রজাতন্ত্র, বিচার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রাতিষ্ঠানিক সংস্কার, গ্রাম সংসদ, শক্তিশালী স্থানীয় সরকার। এনসিপির ভাষা তুলনামূলকভাবে কাঠামোগত। তরুণদের জন্য ডিজিটাল বিপ্লব, গবেষণা এবং উদ্ভাবনে বিনিয়োগ, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সব মিলিয়ে তারা ভবিষ্যৎমুখী রাজনীতির বার্তা দিতে চাইছে। কিন্তু মাঠে সংগঠনের শক্তি আর ভোটের রূপ নেওয়ার সক্ষমতা, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। শেষ প্রশ্ন, ভোটাররা কি দেখছেন? 13 দিনের মাথায় দাঁড়িয়ে নির্বাচন এখন 3 ধারায় বিভক্ত। একদিকে বিএনপির অভিজ্ঞতা এবং বড় স্বপ্ন, আরেকদিকে জামায়াতের আদর্শিক রাজনীতি এবং কড়া ভাষা, তৃতীয় দিকে এনসিপি সংস্কার আর নতুন রাষ্ট্রচিন্তা। কিন্তু ভোটারের সামনে প্রশ্ন একটাই, প্রতিশ্রুতি নয়, কারা বাস্তবায়ন করতে পারবে? কে উত্তেজনা কমাবে, কে প্রতিষ্ঠান গড়বে, কে দেশ চালাবে? এই রায় দেয়া হবে 12ই ফেব্রুয়ারি। আর সেই রায়ের আগের 13 দিন বাংলাদেশের রাজনীতির জন্য হতে যাচ্ছে সবচেয়ে টানটান সময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচনের বলতে গেলে আর মাত্র 10-11 দিন, এবং প্রচারণা তো শেষ হয়ে যাবে একদিন আগেই। সেই হিসেবে 10 দিন ধরতে পারেন। এখন নানা ধরনের প্রতিশ্রুতি আগে চলেছে, যেটা আগে মনে করেন প্রতিপক্ষের ব্যাপারে নানা ধরনের অভিযোগ হয়েছে, প্রতিপক্ষের বিরুদ্ধে নানা ধরনের গালিগালাজও মৃদুভাবে হয়েছে, আমরা দেখেছি। এবং নিজেরা কি কি করতে পারবেন সেটা বলা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে, অলৌকিক নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে, আমরা এগুলো দেখেছি। প্রলোভনগুলি দেখানো হয় মানুষকে আকৃষ্ট করার জন্য, যে আমাকে ভোট দিলে এটা পাবেন, ওটা পাবেন, আমি বেহেশতের টিকিট দিয়ে দেবো আপনাকে, ইহকাল পরকালের সমাধান হয়ে যাবে সব, এগুলো তো আমরা শুনেছি। আবার এর বিপরীতে আমি বিএনপির কিছু প্রতিশ্রুতি দেখেছি। তো বিএনপির প্রতিশ্রুতি খুব বেশি একটা না, কয়েকটা দেখেছি। তারা ফ্যামিলি কার্ড দেবে, তারপরে তারেক রহমান সাহেব শুরুর দিকেই বললেন উনি করাল বস্তিতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দেবেন, এগুলো প্রতিশ্রুতি হয়েছে। আমি বরাবরই বলেছি যে প্রতিশ্রুতি আপনি যতই দেন সেগুলো বাস্তবায়ন যোগ্য কিনা, মানে একটা সরকার সে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের দেশের মানুষরা না সেগুলো সহজেই বের করে নিতে পারে যে আদৌ কি এটা বাস্তবায়নযোগ্য। বস্তিতে যে ফ্ল্যাট দেওয়া, এটা আমার কাছে বাস্তবায়নযোগ্য মনে হয়েছে। উনি পারতে পারেন, ওই জায়গায় যদি বহুতল ভবন করা হয় সেখানে হয়তো দিতে পারেন। কিন্তু আমার একটু সন্দেহ আছে, সেটা হলো ভবনের বাস্তবায়ন যখন করবে, যখন বহুতল ভবন তৈরি করবে, যখন ফ্ল্যাটগুলি তৈরি করবে, পাবে কারা? দেখা যাবে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যাদের ড্রাইভার অথবা বাসার কাজের লোক, তাদের আত্মীয় স্বজন, হয়তো দেখবে তারাই পাবে, যারা বস্তিতে এতদিন ছিলেন দীর্ঘদিন ধরে, 15 বছর 20 বছর, হয়তো দেখা যাবে তালিকায় তাদের নাম নেই। এরকম হওয়ার সম্ভাবনা আছে, কারণ এর আগেও হয়েছে, আমরা দেখেছি। আওয়ামী লীগ আমলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, ফল এরকমই হয়। যাই হোক, তবুও বাস্তবায়নের জন্য করতে পারেন, এটা অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু আজকে আমি এই ভূমিকাটা দিলাম এ কারণে যে বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা ইদানিং, ডক্টর মাহাদি আমিন, উনি তারেক রহমান সাহেবের একসময় উপদেষ্টা ছিলেন, এখন এই নির্বাচনের সময় উনি মূলত মুখপাত্র হিসেবে কাজ করছেন। ওনার একটা বক্তব্য আমি শুনলাম। সেই বক্তব্যটা শুনলে আমি অবশ্যই চমকিত হয়েছি। আমার কাছে বিশ্বাস হতে চাইনি প্রথম। বিভিন্ন কয়েকটা পত্রপত্রিকায় এক এক ধরনের এক এক পত্রিকা দেখলাম, কেউ বললো এভাবে, কেউ বললো ওভাবে। মূল বক্তব্যটা শোনার জন্য আমি ইন্টারনেটে, ইউটিউবে ওনার আমি সরাসরি বক্তব্যটা পেলাম, ভিডিওটা পেলাম। উনি কি বলেছেন এটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই। আমি ওনার বক্তব্যটা থেকে হুবহু আমি এটাকে লিখে নিয়েছি, কাজে এখানে একটা শব্দ এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নেই। আপনি শুনুন উনি কি বলেছেন। উনি বলেছেন যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য আমরা ইন্টারনেটকে ফ্রি করতে চাই প্রাতিষ্ঠানিকভাবে। দেখুন, এটুকু শুনলেই কিন্তু আপনি বিস্মিত হয়ে যাবেন, সবার জন্য ইন্টারনেট ফ্রি। এটা তো একটু অনেক অন্যরকম লাগে কিন্তু। কারণ দেখেন, এই যে আমাকে অনেকে ফোন টোন দেয়,
ফোন দেয় কিভাবে? গ্রামের থেকে ফোন আসে। ওরা ওই আপনার এমবি কিনে আমার বক্তব্য শুনে আমাকে একজন বলেছিল যে বৃষ্টির দিনেও ঘরে বসে আসে, দেখি যে আমার মোবাইলে এমবি নাই, তারপরে আমি দোকানে গিয়ে আবার এমবি কিনে নিয়ে এসে মোবাইলে আমার কন্টেন্ট শুনেছেন, এটা বলেছিলেন আমাকে। তো ওই এমবি কিনে কিনে একটা কন্টেন্টের জন্য এমবি কিনে, ইউটিউব দেখার জন্য এমবি কিনে তারা কিন্তু আমাদের এগুলো দেখে। তো তাদের এই এমবি আর কিনতে হবে না এখন থেকে। যদি বিএনপি ক্ষমতায় আসে সব ইন্টারনেট উনি ফ্রি করে দিবেন। তারপর আবার পরে আমি ভাবলাম আসলে কি সবাইকে বলেছেন নাকি কোনো কোনো জায়গায় বলেছেন। আমি আবার আরেকটু পড়লাম মানে আরো কি বলেছেন সেটা শুনলাম আর কি, যেটা আমি লিখে আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপর বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভিতর আনতে চাইবে। আসেন এই বাক্যটা একটু আগে বিশ্লেষণ করে তারপরে আমরা পরের বাক্যে যাব। এখানে যেটা বলেছেন যে এগুলোতে বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলো থাকবে, গ্রামীণ ডিজিটাল সেন্টার কি আমি যাই না, ওটায় থাকবে, হাসপাতালে থাকবে, রেল স্টেশনে থাকবে, এয়ারপোর্টে থাকবে, ঠিক আছে। তারপরে বলছেন যেসব জনবহুল স্থান রয়েছে। এখন জনবহুল স্থান কোনগুলো? জনবহুল স্থান হাট বাজার, জনবহুল স্থান। দেশের সমস্ত হাট বাজারে ইন্টারনেট আমরা পাবো আশা করতে পারি। এবং ঢাকা শহরে তো আপনি যেখানে যাবেন সেটাই জনবহুল স্থান। ঢাকা শহরটাই তো একটা জনবহুল স্থান। ঢাকা শহরে সব জায়গায় থাকবে তো থাকবে। সবগুলিতে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভিতরে আনতে চাইবে। এখানে আবার একটুখানি কথার মারপেচ কিন্তু আছে। মারপেচ যেমন একটা মারপেচ হলো ধাপে ধাপে, মানে একদিনে না, হয়তো ক্ষমতা আসার পর শুরু করবে, এই ধাপ শেষ হতে হতে 5 বছর চলে যেতে পারে, কিন্তু তারপর শেষ হয়তো হবে না, তখন হয়তো বলবে যে আরো 5 বছরের জন্য দেন, আমাদের ধাপ এগুলো শেষ হয় নাই। ধাপে ধাপে যে পরবর্তী 5 বছর অথবা 15 বছরে হয়তো ধাপে ধাপে শেষ হবে। যাই একটু মারপেচ এখানে আছে। তারপরে আবার শেষের দিকে দেখেন কি বলেছে যে ইন্টারনেট সুবিধার ভিতরে আনতে চাইবে, আনতে পারবে বলে নাই, তারা আনতে চাইবে, ইচ্ছা থাকবে, কতদিনে করবে জানি না। ওকে, আসেন তারপরে উনি কি বলেছেন শুনি আমরা একটু। তারপরে বলেছেন যে আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষ যেন সহজে তথ্য এবং আধুনিক সেবা পেতে পারে, যারা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সঙ্গে জড়িত, নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন, ওনারা যেন ফ্রি ইন্টারনেটটুকু পেয়ে যার যার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো শানিত করতে পারে। এই জায়গাটা এসে কিন্তু উনি পুরাই আসলে ব্যাপ্তিটা প্রকাশ করেছেন। কি বলেছেন যে যারা নাকি বিভিন্ন রকম কর্মসংস্থানের সঙ্গে জড়িত, যেমন ধরুন আমি নিজেও কিন্তু একটা কর্মসংস্থানের সঙ্গে জড়িত, যার সঙ্গে ইন্টারনেট জড়িত আছে। এই যে আমি কথাগুলি বলি এটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমি আপ করি। হ্যাঁ, আমার একটা ইন্টারনেট দরকার পড়ে, তাহলে আমি যেহেতু আমি তো নিজেই স্বাবলম্বী ভাবে কর্মসংস্থানটা করি আর কি, আমি কোনো চাকরি করি না, সেহেতু এইটা কাজটা করতে গেলেও আমি যে ইন্টারনেটটা আমার লাগবে এই ক্ষেত্রে সরকার আমাকে বিনামূল্যে দিবে। এটা কিন্তু আমার জন্য খুবই আনন্দের, এবং এটা যদি নিশ্চিত হয় আসলে আমি কিন্তু এই একটা কারণেই বিএনপিকে ভোট দেবো। আমি দেবো, আপনার কি খবর আমি যাই না। তারপর বলেছেন সুতরাং আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইন্টারনেট হবে সবার, এটাই বিএনপির অঙ্গীকার। এখন আমি ব্যাপারটা পুরো বিষয়টা নিয়ে একবারে বলি। সেটা হলো সারা দেশে ওনারা ইন্টারনেট দিবেন, এটাই মূলত উনি বোঝাতে চেয়েছেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা করেন, ইন্টারনেট ভিত্তিক স্টার্ট আপ করেছেন, ওদের সবাইকে ওনারা ইন্টারনেট দিবেন এবং ফ্রি অফ কস্ট। এই জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না, ধাপে ধাপে দিবেন। আমি মিস্টার মাহাদি আমিনকে বলি, ভাই হিসাব করছেন কত টাকা লাগবে? একটু হিসাব করে দেখেন। ওকে, হিসাব পরে করবেন। সাফল্যের ইতিহাসটা একটু ঘাটছেন। পৃথিবীর কয়টা দেশ এই মুহূর্তে তার দেশের জাতির জন্য ইন্টারনেট দিতে পারে ফ্রি? আপনাদের কোনো হিসাব আছে? যোগাযোগ করেছেন? আমি আপনাকে একটু ধারণা দিই, আপনি নিশ্চয় স্টাডি করেছেন। পৃথিবীতে প্রথম দেশের সমস্ত মানুষের জন্য প্রথম ইন্টারনেট দিয়েছে এস্তোনিয়া। এটা 2020 সালে তারা 2000 সালে এটা স্টার্ট করেছে। তারা 2000 সালে স্টার্ট করেছে, সারা দেশকে ইন্টারনেটের আওতা নিয়ে এসেছে এস্তোনিয়া। ছোট্ট একটা দেশ ভাই, পপুলেশন একটা ফ্যাক্টর, আয়তন একটা ফ্যাক্টর,
ছোট ছোট জায়গায় তো অনেক জায়গায় এয়ারপোর্ট ইন্টারনেট ফ্রি আছে, ছোট্ট একটা জায়গায় কিন্তু এয়ারপোর্ট, তাও পৃথিবীর সব এয়ারপোর্ট ইন্টারনেট ফ্রি নাই, অনেক ঝামেলা আছে। তো কিভাবে পারবেন? সিঙ্গাপুর ইন্টারনেট ফ্রি আছে, সিঙ্গাপুর অত বড় দেশ, আমাদের মিরপুরের সমান হবে। সিঙ্গাপুর পুরো দেশটা আমাদের মিরপুরের সমান হবে। সিঙ্গাপুর তো আমার ঢাকা শহরের সমান না, সিঙ্গাপুরের পপুলেশন কি আমার ঢাকার সমান হবে বলেন? হবে না তো ভাই। আপনি পুরো দেশে হিসাব করছেন কিছু? আমি আপনাদের একটা ঘটনা বলি। 2019 সালে 2020 সালে যখন আপনার দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়, তখন ওখানকার খুবই জনপ্রিয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন আর কি, আম আদমি পার্টির আপনার অরবিন্দ কেজরিওয়াল, উনি কিন্তু বলেছিলেন যে ওনারা ফ্রি ইন্টারনেট দিবেন, ওনাদের দেশকে দিবেন। এবং সেটা দিতে যে ওনারা কি করেছিলেন, ওনারা একটা প্ল্যান করেছিলেন, আমি প্ল্যানটার সম্পর্কে আমি জানি, এই জন্য আমি বলছি। ওনারা একটা প্ল্যান করেছিলেন যে ওনারা পুরো দিল্লিকে কভার করে ওনারা 11,000 হটস্পট করবেন, মানে 11,000 জায়গায় বড় রাউটার বসাবেন আর কি। ওটাকে দিলে পরে 11,000 জায়গা করলে পরে সেটা মোটামুটি পুরো মানে দিল্লি শহরটাকে আপনার ওয়াইফাইয়ের আওতার মধ্যে আনা যাবে। এর মধ্যে 4,000 হটস্পট লাগানো হবে বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন এরকম জনবহুল জায়গায়, আর 7,000 থাকবে দিল্লির বিভিন্ন জায়গায়, মানে একটা স্পেস ধরে 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 ধরে, যাতে নাকি পুরো দিল্লিটা কভার হয়। এটা ওনারা করেছিলেন। এবং তারপরে আরো একটা কথা বলেছিলেন, এই যে হটস্পট গুলি থাকবে, এখানে প্রতিটা জায়গাতে 15 জিবি করে ডেটা মিলবে। 15 জিবি, খুব বেশি ডেটা না কিন্তু 15 জিবি। তাহলে মানুষ যখন টুকটাক টুকটাক কাজ দিয়ে বড় কারণ মেসেজ করা, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ করা, এগুলো হয়তো টুকটাক তারা করতে পারে, বড় বড় ডাউনলোড হয়তো করা যাবে না। তো এইটা তারা করতে চেয়েছিলেন। ইন্টারেস্টিং হলো কেজরিওয়াল এই কাজটা শেষ করতে পারে নাই পরবর্তী 5 বছরে, জাস্ট পারে নাই। এখন তো কেজরিওয়াল সরকারই নাই, তাহলে ওই কাজ শেষ। কাজে মাহাদি আমিনকে আমি বলছি, ভাই এত সহজ না জিনিসটা করা। হিসাব নিকাশ করেন, আপনার কত টাকা আছে দেখেন, মাঝখান থেকে যে জিনিসটা হবে এই কাজ করতে যে আপনি হয়তো আপনার দলের কিছু লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, যে তোমরা হটস্পট লাগাও, আবার হটস্পট কার কাছ থেকে কিনবেন, এগুলি হবে, এগুলি পারবেন না। তারপরে ধরলাম আপনাদের সদিচ্ছা আছে, আপনারা করতেও চান, আপনাদেরকে করতে দেওয়া হবে না। এখন যেটা আছে, এখন যারা ওয়াইফাই এর ব্যবসা করেন, বিভিন্ন রকম বড় বড় ওয়াইফাই কোম্পানি কিন্তু আছেন বাংলাদেশে। আপনি যখন আপনার এই বিকাশে যাবেন, যে দেখবেন যেখানে বিলিং সিস্টেম যাই দেখেন যে ওয়াইফাই বিল দিতে গেলে কতগুলি লিস্ট আসে, কয়েকশো আছে, পুরো ঢাকা শহরে আছে, এরা ওয়াইফাই দেয়। এদের সবার ব্যবসা আপনি বন্ধ করে দিবেন, এরা ব্যবসা করতে দিবে? করতে দিবে আপনাদেরকে? দেবে না। এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে আছে। যারা এই ওয়াইফাই ব্যবসা, এদের মাঝখানে মাঝে মাঝে দেখি এরা প্রেস কনফারেন্স করে যে ওই বিভিন্ন গ্রামীণ, তারপর রবি, তারপরে আপনার বাংলা লিঙ্ক, এরা কেন তাদের ওয়াইফাইটা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে তারা কিন্তু নানা রকম কান্নাকাটি করে, ব্যবসা করে, এবং সরকারের কাছে অনুরোধ করে। এই সরকার আবার ওই গ্রামীণদের ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য ওই সমস্ত যারা নাকি ওয়াইফাই তার সহ ওয়াইফাই করে, তাদের ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কথা সরকার শুনছে না। এরকম নানা ধরনের কথা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি। আমিও দু একটা এরকম মিটিং এ গিয়েছিলাম, আমার যাওয়ার ভাগ্য হয়েছিল, ওদের দুর্ভাগ্যের কথা শুনতে হয়েছিল আমাকে। তো এই গ্রামীণ, রবি অথবা বাংলা লিঙ্ক, এদের মতো প্রতিষ্ঠান আপনাদেরকে এই কাজটা করতে দিবে? এদের যে পুঁজি, এদের যে ক্ষমতা, এদের যে বিভিন্ন মানে বড় বড় স্টেক হোল্ডার, এদের যে সম্পর্ক, সেখানে আপনার সরকার পারবে না ভাই। যেটা পারবেন না সেই প্রতিশ্রুতি দিতে যান কেন? আমি সবাইকে বলবো, বিভিন্ন সরকারের যারা নাকি সরকার আগে আসতে চান তাদেরকে বলবো, ভাই এই বেহেস্তের টিকিটও বিক্রি করেন না, এটা পারবেন না, এটা আপনার দেওয়ার ক্ষমতায় নাই। সরকার সিগনেচার করে দিলে বেহেস্তের দ্বার রক্ষে তাকে ঢুকে দিবে না। এটা যেমন সম্ভব না, এই ওয়াইফাইটা লজিক্যালি সম্ভব। এটা দিতে পারলে দেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে, এটা লজিক্যালি সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি পারবেন না। সবার কাছে অনুরোধ, জনগণকে মিথ্যা আশ্বাস দিয়েন না, জনগণকে অলিক স্বপ্ন দেখায়েন না, যেটা বাস্তবতার কাছাকাছি থাকে সেটা বলেন। দেখুন মাহাদি আমিন কিন্তু বলেই খালাস, যখন না পারবেন লোকে কিন্তু মাহাদি আমিনকে খুঁজবেন না, লোকে তারেক রহমানকে খুঁজবেন। এই তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎটাকে ঝরঝরে করে দিয়েন না মিস্টার মাহাদি আমিন, এটা কোনো ভালো কাজ না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।